ওকে, আজকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এফ শফিকুল আলম, বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলে। আজকে আমি ফার্মাকোলজির একটা ইম্পর্টেন্ট, যদিও খুব ছোট কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক লোকাল অ্যানেস্থেটিক্স এর উপরে ক্লাসটা নিব। কিছু জিনিস আছে লোকাল অ্যানেস্থেটিক্স যেগুলো জানাটা জরুরি, শুধুমাত্র পরীক্ষার জন্য না, প্র্যাকটিক্যাল পারপাসও জানতে হয়। এর কারণটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স মোটামুটি সব ডিসিপ্লিনই লাগে। এটা সার্জারি, গাইনি, মেডিসিন, যে কোনো সাবজেক্টই এই লোকাল অ্যানেস্থেটিক্স সবাই ইউজ করতে হয়। মেডিসিনও এটাকে ইউজ করতে হয় এবং যে কোনো প্রসিডিউর ওয়ার্ডে ইন্টারনে অবস্থা থেকে মোটামুটি এটার ইউজ তোমরা শুরু করে দিতে হয় তোমাদের। সুতরাং যদিও জেনারেল অ্যানেস্থেসিয়া থেকে আমাদের কোশ্চেন পরীক্ষা টপে বেশি আসে আর লোকাল অ্যানেস্থেসিয়া থেকে মোটামুটি আসে, কিন্তু প্র্যাকটিক্যালি জেনারেল অ্যানেস্থেসিয়া যত না গ্র্যাজুয়েট লেভেলদের জন্য প্র্যাকটিক্যালি ইউজ হয়, তার থেকে বেশি লোকাল অ্যানেস্থেটিক্সে মোটামুটি সবাইকে ইউজ করতে হয়। এই কারণে এটা সরল ধারণা দেওয়ার জন্য ক্লাসটা নিব। আর পরীক্ষার জন্য কি কি জিনিস ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিব। তো আমি শুরু করি। প্রথম কথা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স কি। লোকাল অ্যানেস্থেটিক্স মানে হচ্ছে লস অফ সেন্সেশন অফ এ পার্ট অফ বডি উইদাউট লস অফ কনসাসনেস। মানে একটা পার্ট, আমি বডির একটা পার্টকে সেন্সেশনটা লস করব, কোনো কনসাসনেস এখানে লস হবে না। কনসাসনেস যদি লস হয় সেটা জেনারেল অ্যানেস্থেসিয়া পর্যায়ে চলে যাবে। তো এটা হচ্ছে খুব সিম্পল একটা ডেফিনেশন লোকাল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, এখন লোকাল অ্যানেস্থেসিয়া যদি আমি হিস্ট্রি নিয়ে একটু আলাপ করি, প্রথমে এই বিভিন্ন আগেকার দিনের মানুষ, বিশেষ করে আন্দামান বা এই ধরনের অ্যান্ডিজ বলা হয়, এই ধরনের মানুষরা কোকেনের যে কোকো পাতা এটা খেত। তো কোকো পাতা খেলে যেটা হতো, তাদের ইউফোরিয়া হতো, একটু মনি হতো, অনেকে অ্যাডিকশনের মতো থাকতো, তারা এটা মোটামুটি নেশা হিসেবে ইউজ করতো। 1800 সম্ভবত 1860 সালে 70 সালের দিকে প্রথম একজন ব্রিটিশ এক বিজ্ঞানী, সে প্রথম এই কোকেন জিনিসটাকে এক্সপেরিমেন্ট করতে করতে দেখে যে সে নিজে এক্সপেরিমেন্ট করছিল, এর মধ্যে দেখা যায় যে তার টান, ঠোঁট এগুলো সব না হয়ে গেছে। সেখান থেকেই প্রথম শুরু হয় যে নাম হয়ে গেছে একদম অবশ। এইখান থেকেই প্রথম আইডিয়া আসে যে এটা হতে পারে, যে এটা লোকাল মানে একটা পার্টকে অ্যানেস্থেসিয়া করতে পারে। এই করতে করতে আস্তে আস্তে প্রথমে কোকেন কিছুটা ইউজ হয়েছিল, পরে কোকেনটা যেহেতু অ্যাডিকশন করে আস্তে পরে প্রোকেইন, যেটাকে বলা হয় প্রোটোটাইপ অফ লোকাল অ্যানেস্থেটিক্স, প্রোকেইন, ওইটা বাজারে আসে প্রায় 1892 সালে, এরকম কিছু, 90-92 থেকে। প্রোকেনটা অনেক বছর এটা লোকাল অ্যানেস্থেটিক্স হিসেবে ইউজ হয়েছিল। হ্যাঁ, এই হলো হিস্ট্রি। তাহলে হচ্ছে আমি যদি এখন একটু ফার্মাকোকাইনেটিক্স প্রোফাইলের দিকে যাই, ফার্মাকোকাইনেটিক্স প্রোফাইলে বেসিক্যালি দুইটা জিনিস থাকে লোকাল অ্যানেস্থেটিক্স এর মধ্যে। একটা হচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট দেখে পড়াচ্ছি, নর্মালি কোনো ড্রাগ প্র্যাকটিক্যাল আমরা পড়াই না। এটা কেন ইম্পর্টেন্ট, দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে এক সাইডে থাকে অ্যারোমেটিক রিং, আরেক সাইডে থাকে টারশারি অ্যামাইন্স, আর এই দুটাকে লিংক করে রাখে হয় অ্যাস্টার অথবা অ্যামাইড। এখন অ্যারোমেটিক রিং যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি হাইড্রোফোবিক, হ্যাঁ, লাইপোফিলিক বেশি, হাইড্রোফোবিক। আর টারশারি অ্যামাইন্সটা হচ্ছে হাইড্রোফিলিক। যত অ্যারোমেটিক রিং স্ট্রং হবে তত বেশি লোকাল অ্যানেস্থেটিক্স যেটা থাকবে সেটা পটেন্ট বেশি হবে। হাইড্রোফোবিক যে পোর্শনটা অ্যারোমেটিক, সেটা যত বেশি স্ট্রেংথ হবে তত বেশি এটা, যত বেশি হাইড্রোফোবিক হবে তত বেশি পটেন্ট হবে, তত বেশি সাইড ইফেক্ট হবে। এটা একটা ইম্পর্টেন্ট। এই অ্যানেস্থেসি, লোকাল অ্যানেস্থেসি যে কটা ইউজ হয়, বুপিপেকেন, লিডোকেইন বা যেগুলো, সেগুলোর মধ্যে পটেন্সি হচ্ছে ওই যে 2%, 10%, এগুলো বেসিক্যালি এটার উপর ডিপেন্ড করে করা। আরেকটা জিনিস হচ্ছে, এই যে দুইটা দিক, একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রোফোবিক, এই দুইটাকে মাঝখানে কানেক্ট করে রাখে হয় অ্যাস্টার অথবা অ্যামাইড। এটার উপরে ভিত্তি করে লোকাল অ্যানেস্থেটিক্সকে দুটো ভাগে ভাগ করা হয়, হয় অ্যাস্টার ডেরিভেটিভ অথবা অ্যামাইড ডেরিভেটিভ। ঠিক আছে, এটারও একটা ইম্পর্টেন্স আছে ক্লিনিক্যালি। হ্যাঁ, এবং পরীক্ষা, পরিদর্শন পরীক্ষা খুব আসে, পরিদর্শন পরীক্ষা এটা ভালোই আসে, অনেক অবজেক্টিভে এটা মানে
দেখেছি অ্যাডমিশন পরীক্ষাগুলোতে আসে। আচ্ছা, এটা আমি পরে বলবো। এখন আসলে অ্যাবজর্পশন। বেসিক্যালি লোকাল অ্যানেস্থেটিক যদি আমি লোকালি দেই, এটা সিস্টেমিক অ্যাবজর্পশনটা ডিপেন্ড করে হচ্ছে ডোজেজের উপরে, আমি কি ডোজে দিচ্ছি, তারপর সেখানকার ব্লাড ফ্লো, কত বেশি ব্লাড ফ্লো, যদি হাইলি ভাস্কুলার এরিয়া হয় তাহলে ডেফিনেটলি অ্যাবজর্পশন বেশি হবে। আর হচ্ছে ইউজ অফ ভ্যাজোকনস্ট্রিক্টর, যেটা হচ্ছে অ্যাড্রেনালিন, এটার ইউজটা করলে অ্যাবজর্পশনটা স্লো হয়, অনসেট ডিলে হয়, মানে অ্যাকশনটা প্রলং হয়। এটা একটা আলাদা কোশ্চেনে তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ড্রাগ ইন্টারাকশন হিসেবেও আসে, প্লাস ভাইভাতেও ধরা হয় এই যে অ্যাড্রেনালিন কেন যোগ করা হয়, সেটা নিয়ে আমি আলাদা একটা স্লাইড আলোক করবো। আর হচ্ছে ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ দ্য ড্রাগ, যেটা বললাম, যত আমার লাইপোফিলিক হবে, যত হাইড্রোফোবিক মানে লাইপোফিলিক হবে, তত বেশি পটেন্ট, তত বেশি সিস্টেমিক অ্যাবজর্পশন, সাইড ইফেক্টও তত বেশি হবে। সুতরাং এগুলো হচ্ছে মোটামুটি একটু ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। এখন আসি মেটাবলিজম। যেটা বলেছিলাম যে দুইটা থাকে, হয় অ্যাস্টার অথবা অ্যামাইড ডেরিভেটিভস। অ্যাস্টার গুলো খুবই শর্ট ডিউরেশন অফ অ্যাকশন। অ্যাস্টার্স গুলো কেন? বিকজ এটা যখনই প্লাজমাতে আসে, প্লাজমাতে আমরা জানি যে অ্যাস্টারেস থাকে এনজাইম, ঠিক আছে? অনেক রকম অ্যাস্টারেস থাকে, কোরিন অ্যাস্টারেস, সিটোকোরিন অ্যাস্টারেস, অ্যাস্টারেস এনজাইম গুলো থাকে প্লাজমাতে, এবং এই কারণে অ্যাস্টার্স ডেরিভেটিভস গুলো ডিউরেশনটা খুব কম, কারণ প্লাজমাতে আসার সাথে সাথে এটা ভেঙে যায়। অ্যামাইডস গুলো মেটাবোলাইজড হয় ইন দ্য লিভারে, ঠিক আছে? এটা আম, তোমার হচ্ছে 31 কমেন্ট। অ্যামাইডস গুলো বেসিক্যালি মেটাবোলাইজড হয় ইন দ্য লিভার। সো এটা যেহেতু লিভারে মেটাবোলাইজড হয়, ডিউরেশনটা প্রলং হয়। কিন্তু লিভার ড্যামেজ বা লিভার ডিজিজের ক্ষেত্রে অ্যামাইডস গুলো আবার একটু বুঝে শুনে ইউজ করতে হবে। হ্যাঁ, কারণ লিভারে যেহেতু মেটাবোলাইজড হয়, যদি লিভারই ড্যামেজ থাকে, হ্যাপাটিক সিকনিক লিভার ডিজিজ বা যে কোনো কন্ডিশনে, সেই ক্ষেত্রে আবার অ্যামাইডস গুলো ইউজ করতে গেলে একটু সাবধানতা করতে হবে, ডোজ হয়তো অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এখন আসো বেসিক্যালি এই যে অ্যাস্টার্স এমআই যাই হোক না কেন, লোকাল অ্যানেস্থেটিক্স গুলো আসলে বেসিক্যালি একটা উইক বেস, ঠিক আছে? এগুলো উইক বেস কেমিক্যালি, এবং প্রিপেয়ার্ড এজ এ সল্ট হিসেবে তৈরি করা হয়। এবং এটা যখন সল্ট হিসেবে তৈরি করা হয়, এটা যখন দেওয়া হয়, এটা ভেঙে যায়। এখন ভাঙাটা ডিপেন্ড করে আমি কোন মিডিয়াতে দিচ্ছি তার উপর। নর্মালি আমাদের ইন্ট্রাসেলুলার যদি আমি দেই, তাহলে পিএসটা বেসিক্যালি অ্যালকালাইন থাকে আমাদের বডিতে, এখানে লেস আয়োনাইজড হয়ে যায়। যেহেতু এটা উইক বেস, আমরা জানি অ্যালকালি মানে বেস সাবস্টেন্স অ্যালকালিতে লেস আয়োনাইজড হয়, আর অ্যাসিডিকতে মোর আয়োনাইজড হয়, তাই না? এটা পিএইচ এর কারণে ডিপেন্ড করে, এটা মোটামুটি বায়োকেমিস্ট্রি থেকে সবাই আমরা জানি। তাহলে যেহেতু উইক বেস একটা লোকাল অ্যানাস্থেটিক্স, এটা অ্যালকালাইন মিডিয়া, মানে আমাদের বডির নর্মাল যে মিডিয়া, সেখানে অ্যালকালাইন মিডিয়াতে এটা লেস আয়োনাইজড হয়, ফলে মোর অ্যাকশন হয়। কিন্তু যদি মিডিয়াটা অ্যাসিডিক হয় কোনো কারণে, তাহলে উইক বেস যেটা থাকে সেটা ভেঙে যায়। ভেঙে গেলে যত বেশি আয়োনাইজড হবে, তত ইফিকেসি কমে যাবে, পটেন্সি কমে যাবে, অ্যাকশনটা কম হবে, লেস অ্যাকশন। ঠিক আছে? এরকম কন্ডিশন কিছু হতে পারে। আমরা অনেক সময় এটা ভাইবাতে ধরি যে লোকাল অ্যানেস্থেসিয়াতে আমরা ছোটখাটো অপারেশন, একটা স্কিনের টিউমার বা এগুলো করতে পারি, কিন্তু অ্যাবসেস ড্রেন করা যাবে। অ্যাবসেস ড্রেন সাধারণত লোকাল অ্যানেস্থেসিয়াতে করা যায় না। কেন করা যায় না? অ্যাবসেসের পিএইচটা থাকে অ্যাসিডিক। অ্যাবসেসের ভিতরে যে পাস থাকে সেটা পিএইচ অ্যাসিডিক, কারণ সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, অ্যাসিডিক হয়ে যায় এনভায়রনমেন্ট। এই অ্যাসিডিক মিডিয়াতে যদি আমি লোকাল অ্যানাস্থেটিক দেই ব্রেন করার জন্য বা যে কারণে হোক, সেটা কি হবে? ভেঙে যাবে, আলটিমেটলি ইফিকেসি কমে যাবে। সুতরাং অ্যাবসেস ব্রেনের ক্ষেত্রে লোকাল অ্যানাস্থেটিক্স দিলে অ্যাকশনটা কম হবে। এটা একটা ইম্পর্টেন্ট, ভাইবাতে আমরা জিজ্ঞেস করি। অনেক সময় আরেকটু ভালো পারলে জিজ্ঞেস করি যে তাহলে কি করা যেতে পারে যদি লোকাল দিয়ে করতে হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে ঠিক আছে, অ্যাবসেসটা যেহেতু অ্যাসিডিক, এটাকে অ্যালকালাইন করা যায় কিনা। এটা সাধারণত সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট দিয়ে অ্যালকালাইন করে তারপরে লোকাল অ্যানাস্থেটিক্স দেওয়া যায়। সেক্ষেত্রে এরা কম ভাঙবে, অ্যাকশনটা প্রলং হবে। এগুলো থিওরিটিক্যালি আছে, প্র্যাকটিক্যালও কিছু কিছু ক্ষেত্রে করা হতে মানে লাগতে পারে। কিন্তু এটাও মানে থিওরিটিক্যালি জানা ভালো যে যদি প্রয়োজনীয় হয় তাহলে সোডিয়াম বাইকার্বনেট সাথে দিয়ে দিলে তাহলে মিডিয়ামটা অ্যালকালাইন হয়ে যায়। সোডিয়াম বাইকার্বনেট যেহেতু অ্যালকালাইন, সেক্ষেত্রে ড্রাগটা কম আয়নাইজড হবে এবং অ্যাকশনটা মানে বেশি হবে, মোর হবে।
তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা অনেক সময় আমরা ভাই ধরি, এবং পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশনে এটা খুব ইনভেরিয়েবলি মাঝে মাঝে আসে যে কেন কোন ধরনের ড্রাগ কাজ করা না হয়, তখন এগুলো আসে রেফারেন্স। এখন আসি একটু মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অ্যাকশনটা আসলে খুবই সিম্পল যদি বলি, যেহেতু বলেছিলাম একটা সল্ট আকারে দেওয়া হয় এবং এটা এক্সট্রা সেলুলারে যখন দেওয়া হয় এটা ভেঙে যায়, ভেঙে এটা ইকুইলিব্রিয়ামে থাকে। হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে থাকে লোকাল অ্যানাস্থেটিক্স এবং অ্যাসিডিক যেটা থাকে সেটা একটা ইকুইলিব্রিয়ামে থাকে। লোকাল অ্যানাস্থেটিক বেস এটা লাইপোফিলিক, এটা সেলের ভিতরে চলে আসে, ভিতরে সে আবারও একটা অ্যাসিডিক মধ্যে বাইন্ড হয়, বাইন্ড হয়ে সল্টের সাথে ইকুইলিব্রিয়াম থাকে। এই লোকাল অ্যানাস্থেটিক্সটা এই ভিতর দিয়ে সোডিয়াম চ্যানেল আছে, এই সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, প্রতিটা সেলে সোডিয়াম চ্যানেল থাকে, সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। নর্মালি কি হয়, নর্মালি আমরা জানি আমাদের সেলের ভিতরে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা -60 টু -90 মিলি ভোল্টের মতো থাকে। যখন একটা অ্যাকশন পটেনশিয়াল আসে, কোনো কারণে একটা এক্সাইটেটরি একটা ইম্পালস আসে, তখন সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়, সোডিয়াম এখানে ইনফ্লাক্স হয় সেলের মধ্যে, ফলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা নেগেটিভ ছিল সেটা আস্তে আস্তে পজিটিভের দিকে চলে যায়, মানে একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়। এটা ফার্দার সারাউন্ডিংস এরিয়াতে প্রোপাগেট হতে থাকে। তাহলে যদি এই সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেই, তাহলে আমার যেটা হবে এখানে যেই স্টিমুলেশন বা যেই এক্সাইটমেন্ট আসুক না কেন, আমার অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে। এটাই হচ্ছে মূল ব্যাখ্যা। যদি পরীক্ষা বা রিটার্নের জন্য হয়, তাহলে বেসিক কথাটা বলতে হবে যে ইনহিবিটস বা ব্লকস দ্য ভোল্টেজ গেটেড, মানে সোডিয়াম চ্যানেলটাকে ব্লক করে। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এই কথাটা বললে সোডিয়াম চ্যানেলকে ব্লক করার কারণে কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না, ফলে কোনো নার্ভ কন্ডাকশন বা নার্ভ ইম্পালস যেটা সেটা কোনো সেন্সেশন থাকে। এখন আসি ক্লাসিফিকেশন অফ লোকাল অ্যানেস্থেটিক। ক্লাসিফিকেশন আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে কেমিক্যাল নেচার আর একটা হচ্ছে ডিউরেশন। আচ্ছা, কেমিক্যাল নেচারের উপরে যেটা হয় সেটা, আচ্ছা কেমিক্যাল মাঝে মাঝে যে কোশ্চেন করতে হতো। আচ্ছা, কেমিক্যাল নেচারের উপর ভিত্তি করে আমরা দুটা করে ভাগ হয়, একটা হচ্ছে অ্যাস্টার অথবা অ্যামাইড, যেটা বললাম যে ডিপেন্ড করে কোন কেমিক্যাল দুটাকে লিংক করে রাখে, যে অ্যাস্টার অ্যামাইড। অ্যাস্টারস এর মধ্যে অ্যাস্টারস গুলো সাধারণত আগেরকার দিনে ইউজ হতো কোকেইন, টেট্রাকেইন, বেনজোকেইন। টেট্রাকেইনটা এখনো ক্লিনিক্যালি ইউজ হয়, ঠিক আছে। কোকেইন এখন আপাতত অতটা ইউজ হয় না, টেট্রাকেইনটা কিছুটা ইউজ আছে, বেনজোকেইনও আছে। আর অ্যামাইডস গুলো হচ্ছে এখন সবচেয়ে বেশি ইউজ হয়, এটা লিডোকেইন বা লিগনোকেইন, আর বুটিভেকেইন, ম্যাপিভেকেইন, ড্রপিভেকেইন। অ্যামাইডস গুলো এখন বেশি ইউজ হয়, কারণ এগুলোর ডিউরেশন অফ অ্যাকশনও বেশি থাকে, প্লাস। আচ্ছা, এখন আসি তোমার হচ্ছে অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন। অবভিয়াসলি যেগুলো অ্যাস্টার সেগুলো হচ্ছে কি শর্ট অ্যাক্টিং, মানে কোকেইন যেগুলো প্রাইম আগেকার দিনে যেগুলো ছিল প্রথম দিকে অ্যাস্টারদের ভেঙে যায়। তারপরে আসে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, যেটা হচ্ছে লিডোকেইন এবং মিপিভেকেইন। আর লং অ্যাক্টিং এর মধ্যে বুটিভেকেইন এবং টেট্রাকেইন টু অ্যাস্টার, কিন্তু সেটাকে সেইভাবে তৈরি করা হয় সো দ্যাট এটা ডিউরেশনটা প্রলং হয়। তো মোটামুটি এই ডিউরেশন অফ অ্যাকশন আর কেমিক্যাল স্ট্রাকচারের উপরে ক্লাসিফিকেশন জানলেই হয়। অ্যাকর্ডিং ডিউরেশন অফ অ্যাকশন, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর লং। কোন অপারেশন কি লাগবে এটা স্যার যে করবে বা যারা দিবে তারাই ভালো বুঝবে। এখন আসো লোকাল অ্যানেস্থেসিয়াকে আমরা কিভাবে ক্লাসিফাই করছি। ঠিক আছে, লোকাল অ্যানেস্থেসিয়া এটা পরীক্ষার জন্য জাস্ট নামগুলো জানলেই হয় কয়েকটা, আর কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর একটু মানে জানতে হয়, সেজন্য একটু পড়াবো। কয়েক রকম আছে, একটা হচ্ছে সারফেস অ্যানেস্থেসিয়া, তারপর হচ্ছে ইনফিল্ট্রেশন অ্যানেস্থেসিয়া, ওকে, তারপর হচ্ছে রিজিওনাল অ্যানেস্থেসিয়া, নার্ভ ব্লক অ্যানেস্থেসিয়া, ফিল্ড ব্লক অ্যানেস্থেসিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়া আর এপিডুরাল অ্যানেস্থেসিয়া। আমি একটা একটা করে ইন শর্ট একটু বলে যাবো। প্রথম কথা হচ্ছে সারফেস অ্যানেস্থেসিয়া বলতে কি বুঝি। সারফেস অ্যানেস্থেসিয়া মানে হচ্ছে যে কোনো সারফেসে অ্যাপ্লাই করা। এটা হতে পারে স্কিন, এটা হতে পারে মিউকাস, স্কিন তো না, মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনে যদি সরাসরি দেওয়া হয় সেটা হতে পারে যেমন নোজ, মাউথ,
ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি অর জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট। এগুলো সারফেসে দেওয়া হয়, জাস্ট স্প্রে অথবা জেলি বা সলিউশন আকারে ওটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করা হয়। সাধারণত কমনলি ইউজ হয় লিডোকেইন, 2% থেকে 10%, এটা ডিপেন্ড করে কোথায় ইউজ করবো তার উপরে, সারফেস অ্যানেস্থেসিয়া। হ্যাঁ, তারপর এগুলো সাধারণত কোথাও কোনো জেনেটো ইউরিনারি প্রসিডিউর, যেমন ধরো যে আমরা অনেক সময় ক্যাথেটার করতে ইউজ করি, লিডোকেইন বা জাইলোকেইন, যেটাই হোক ক্যাথেটার করার জন্য লাগে, অথবা এনজি টিউব পড়ানোর সময় অনেক সময় ইউজ করতে লাগে। তারপরে হচ্ছে যে কোনো প্রসিডিউর যদি করতেই হয়, ব্রঙ্কোস্কোপি, এন্ডোস্কোপি, সেই ক্ষেত্রে অনেক সময় স্প্রে দিয়ে দিয়ে এগুলো ওই জায়গাটা অ্যানাস্থেসিস করে তারপরে এন্ডোস্কোপি, ব্রঙ্কোস্কোপি এগুলো করা যায়। হ্যাঁ, এগুলো সার্ভিস অ্যানাস্থেসিয়া ইউজ মোটামুটি সব স্পেশালিটি এবং জেনারেলিও লাগে। এনজি টিউব বা ক্যাথেটার করতে গেলে অনেক সময়, ইউরিনারি ক্যাথেটার করতে গেলে অনেক সময় সার্ভিস অ্যানাস্থেসিয়া খুব ইউজ হয়, যেটা খুবই কমন, খুবই কমন। আর হচ্ছে ইনফিল্ট্রেশন অ্যানাস্থেসিয়া, যেটা হচ্ছে লোকাল একটা টিউমার বা লোকাল একটা তোমার হচ্ছে পলিপ বা এগুলো যদি রিমুভ করার জন্য লাগে, লাইপোমা অপারেশন করার জন্য লোকাল, যেটা আমরা নর্মালি বলি লোকাল, লোকাল দিয়ে করে দিব। প্যারালাইজ দ্য নার্ভ এন্ডিংস বাই ডাইরেক্টলি ইনজেক্টিং ইনটু দ্য টিস্যুস, টিস্যুকে ইনজেক্ট করে ওই এন্ডিং গুলোকে ব্লক করে তারপরে টিউমারটা বা সিস্ট বা যাই হোক না কেন সেটাকে অপারেশন করা যায়। এগুলো সাধারণত ইউজ করা হয় লিডোকেইন বা বুটিকেইন। এটা হচ্ছে ইনফিল্ট্রেশন। এরপর আসে আইভি রিজিওনাল অ্যানেস্থেসিয়া বা বায়ার্স ব্লক। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে একটা ব্লাড ভেসেলকে টার্গেট করে, ওই ব্লাড ভেসেল যে এরিয়াটা সাপ্লাই দিবে সেই এরিয়াটা অ্যানাস্থেসাইজ করে ফেলা হয়। ঠিক আছে, এটা সাধারণত যেমন অ্যানেস্থেসিয়া অফ দ্য আর্ম, তাই না, এটা অ্যানাস্থেসিয়া আর্মে যদি যে সাবক্লিভিয়ান বা যে সাপ্লাই আছে, রেডিয়াল আর্টারি যদি করে, রেডিয়াল আর্টারি ওরকম ওটাকে ব্লক করা হয়, এটা ভেসেল ধরে ব্লক করা হয়। ইউজ এ ভেসেল টু ব্লক নার্ভ ট্রাঙ্ক এন্ড এন্ডিংস, কমনলি ইউজড লিডোকেইন। আর নার্ভ ব্লক অ্যানাস্থেসিয়া সাধারণত একটা ইন্ডিভিজুয়াল নার্ভ, এটা হতে পারে পুডেন্ডাল নার্ভ, এটা হতে পারে প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস, যাই হোক এটা প্লেক্সাসকে তোমার হচ্ছে অ্যানাস্থেসিয়া করা হয়। ফলে ওই প্লেক্সাসটা যেই লিম্বটাকে সাপ্লাই, যতটুকু সাপ্লাই দেয় ওটা তোমার অ্যানাস্থেটাইজ হয়ে যায়। এটা হচ্ছে নার্ভ ব্লক অ্যানাস্থেসিয়া, এটা কমনলি ইউজড লিডোকেইন। আরো আসছে হলো ফিল্ড ব্লক অ্যানেস্থেসিয়া। এটা হচ্ছে ওই যেই একটা পুরো ফিল্ড, যে জায়গাটা অপারেশন করবো ওই পুরো ফিল্ডটাকেই ব্লক করে নেওয়া হয়, নট অনলি টিস্যু, ওই পুরো ফিল্ড রিজিয়নটাকেই ব্লক করা হয়। এগুলো হচ্ছে কি যে বর্তমানে, আগে তো কিছু না করলে জেনারেল অ্যানেস্থেসিয়াতে করা হয়, মানে দিয়ে দিয়ে অজ্ঞান করে করাটা তো খুবই সহজ। মানে একটা জিনিস থাকে যে পেশেন্টের খুব একদম চুপচাপ থাকে, ফলে করা সম্ভব। কিন্তু এখন জি এর যেহেতু হ্যাজার্ড বেশি, এখন অনেক স্পেশাল স্পেশাল টেকনিক বেরোচ্ছে। এখন দেখবা যে ব্রেনের অপারেশনেও পেশেন্ট জেগে থাকে, এরকমও দেখা যায় মাঝে মাঝে, তাই না? ইভেন বঙ্গবন্ধুতে করেছে হার্টের অপারেশন, পেশেন্ট জেগেছিল একদম, পেশেন্ট জেগেছিল মানে শুধুমাত্র হার্টের এই যে থাউরাসিক রিজনটাই তোমার হচ্ছে কি বলে মানে অ্যানাস্থেসাইজ করা হয়েছে। এখন খুবই অ্যাডভান্স টেকনিক এবং স্কিল এত মাইক্রো দিয়ে চলে আসছে যে পুরা জেনারেল অ্যানেস্থেসিয়া হয়তো নাও লাগতে পারে। ঠিক আছে, কমন অপারেশনে হয়তো মানে বড় বড় অপারেশন, মেজর সার্জারি এখন দেখা যায় পেশেন্ট জেগে থাকছে, এরকম এই ধরনের অ্যানেস্থেসিয়া পার্ট চলে আসছে। সেই জন্য এগুলো নাম আসতেছে, লোকাল অ্যানেস্থেসিয়াই এখন খুব বেশি মার্জিন হচ্ছে, বিভিন্ন রকম টেকনিক ডেভেলপ করছে। আর এখন যেটা আসে স্পাইনাল অ্যানেস্থেসিয়া, এটা পরীক্ষার জন্য মাঝে মাঝে ইম্পর্টেন্ট, কারণ স্পাইনাল অ্যানেস্থেসিয়াটা খুবই পপুলার একটা অ্যানেস্থেসিয়া, স্পাইনাল অ্যানেস্থেসিয়া। এই কারণে এটা পরীক্ষা মাঝে মাঝে এটা শর্টকাট আসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এরকম। তো স্পাইনাল অ্যানেস্থেসিয়াটা বেসিক্যালি, স্পাইনাল অ্যানেস্থেসিয়াটা দেওয়া হয় হচ্ছে, লোকাল অ্যানেস্থেসিয়াটা ইনজেকশন করা হয় ইনটু সিএসএফ দ্য লাম্বার স্পেস। কারণ সিএসএফ যেটা, সেটা তোমরা জানো যে লাম্বার ট্রাঙ্ক যেটা, স্পাইনাল কর্ড যেটা, সেটা লাম্বার টুতে এসে থেমে যায়। নাম্বার টুতে এসে থেমে যায়, তার নিচে যেটা থাকে সেটা, সেখানে সিএসএফ এর পরিমাণ অনেক বেশি থাকে এবং সেখানে নার্ভ গুলো ভাসতে থাকে। এবং তার উপরে লাম্বার টু এর উপরে তোমার হচ্ছে স্পাইনাল কর্ড যেখানে, সেখানে আবার সিএসএফ এর পরিমাণ থাকে কম, সেন্ট্রাল ক্যানেল বা ওইখানে কম থাকে। এ কারণে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় লাম্বার রিজিয়নে, নাম্বার টু এর নিচে সাধারণত দেওয়া হয়, যেখানে স্পাইনাল কর্ড শেষ হয়ে যায় তার নিচে। এবং এই কারণে এটা সুবিধাটা হচ্ছে কি, লেস চান্স অফ নার্ভ ট্রমা, স্পাইনাল কর্ডে ইনজুরি হওয়ার সম্ভাবনা
খুব কম থাকে, যেহেতু স্পাইনাল কর্ড শেষ হয়ে যাওয়ার নিচে দিচ্ছে আমি সেই কারণে। ঠিক আছে, প্রবলেমটা কি হয় এখানে কয়েকটা সাইড ইফেক্ট আছে স্পাইনাল অ্যানেস্থেসিয়ার। একটা হচ্ছে চান্সেস অফ পোস্টুরাল হেডেক, যেটা খুবই কমন। ঠিক আছে, খুবই কমন। স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করলে পেশেন্টের হেডেক হওয়ার সম্ভাবনা খুবই থাকে, খুব কমন, ম্যানেজও করা যায় বাট কমন চান্স অফ পোস্টুরাল হেডেক। কারণ সিএসএফ টা যখন ড্র করে ওই তোমার হচ্ছে ট্র্যাকশন হয় এই স্পাইনাল ট্র্যাকে, এই কারণে হেডেকটা হয়। আচ্ছা, একটা গেল। আরটা হচ্ছে এখানে তোমার হচ্ছে সিম্প্যাথেটিক ব্লকেজ হয়ে যেতে পারে, এই কারণে ওখানে ব্র্যাডিকার্ডিয়া এবং হাইপোটেনশন ডেভেলপ করতে পারে। তাহলে স্পাইনাল অ্যানেস্থেসিয়া যদি কয়েকটা সাইড ইফেক্ট জিজ্ঞেস করা হয়, তাহলে একটা হবে খুব কমন স্পাইনাল হেডেকই বলা হয়। স্পাইনাল হেডেক বললো আমরা মানি, বা পোস্টারাল হেডেক, স্পাইনাল হেডেক বা পোস্টারাল হেডেক, কারণ পেশেন্ট যখনই শোয়া থেকে বসে তখনই হেডেকটা তাড়াতাড়ি করতে গেলেই সমস্যাটা হয়। কতক্ষণ শুয়ে থাকলে সমস্যা না, যখনই যদি পেশেন্ট খুব তাড়াতাড়ি বসা থেকে মানে শোয়া না থেকে বসানো থাকা হয়, তাহলে ট্র্যাকশনটা বেশি করে হেডেকটা শুরু হয়ে যায়। আর হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া এবং হাইপোটেনশন হয়, সিম্প্যাথেটিক ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর স্পাইনাল অ্যানেস্থেসিয়া ভেরি কমন নাওএডেজ, কমনলি ইউজড হয় বুপিভেকিন। বুপিভেকিনের বিভিন্ন রকম আছে, হেভি, আলট্রা হেভি, এগুলো এত দরকার নেই, বুপিভেকিন ইউজ করা হয়। আর এপিডুরাল অ্যানেস্থেসিয়া, এপিডুরাল অ্যানেস্থেসিয়াটা কি? এটাতে দেওয়া হয় মানে অ্যানেস্থেসিয়াটা লোকাল অ্যানেস্থেটিকটা দেওয়া হয় এপিডুরাল স্পেসে। এখন এপিডুরাল স্পেসে দিলে যেটা হয় যে এটাতে তোমার প্রাইমারি সাইট হচ্ছে স্পাইনাল নার্ভ রুটসকে দেওয়া হয়, তারপরও স্পাইনাল কর্ডও ইনভলভ হয়ে যেতে পারে। কিন্তু সুবিধা হচ্ছে কি, নো সিম্প্যাথেটিক ব্লকেজ, সিম্প্যাথেটিক ব্লক তোমার হচ্ছে হয় না ইউজুয়ালি। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এখানে মোর চান্স অফ হায়ার প্লাজমা কনসেন্ট্রেশন। এপিডুরাল অ্যানেস্থেসিয়াতে হায়ার প্লাজমা কনসেন্ট্রেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এর কারণ হচ্ছে এপিডুরাল স্পেসে ব্লাড ভেসেলের পরিমাণ বেশি, এবং যে ডোজে এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় সেই ডোজে এটা ব্লাডে অ্যাবজর্পশন হয়ে যায়। ঠিক আছে, এই কারণে হায়ার প্লাজমা কনসেন্ট্রেশনটা বেশি হয় এপিডুরাল অ্যানেস্থেসিয়াতে, কারণ ভাস্কুলারিটি ওই জায়গাটা এপিডুরাল রিজিয়নে ব্লাড সাপ্লাই খুব বেশি, ফলে ব্লাড ভেসেলে চলে যেতে পারে। আর এপিডুরাল অ্যানেস্থেসিয়া শুধুমাত্র লাম্বার না, এটা থোরাসিকও দেওয়া যেতে পারে, সার্ভাইকাল রিজিয়নে দেওয়া যেতে পারে, আবার লাম্বারও দেওয়া যেতে পারে। এবং এপিডুরাল অ্যানেস্থেসিয়া এখন খুবই পপুলার বর্তমানে, যারা খুব এক্সপার্ট তারা এপিডুরালও দেয় বেশি, স্পাইনালের চেয়ে কমপ্লিকেশন কিছুটা কম হয়। মানে এক্সপার্ট যারা তারা এপিডুরালটাই প্রিফার করে, কমপ্লিকেশনটা কিছুটা কম হয়। স্পাইনাল এপিডুরাল দুটাই মোটামুটি এখন বেশ কমন। এবং অবস্ট্রাকটিভ অপারেশনে এখন এপিডুরালটা বেশি দেওয়া হয় অবস্ট্রাকটিভ অপারেশন, কারণ যে হাইপোটেনশন হয় না, ব্র্যাডিকার্ডিয়া হয় না। কমনলি ইউজড হচ্ছে বুপিভেকিন। একই, এটা ডিপেন্ড করে স্কিলের উপরে, স্যার যে দিবে তার স্কিলের উপরে। আচ্ছা, তাহলে এগুলা বিভিন্ন রকম অ্যানেস্থেসিয়া নিয়ে আলাপ করলাম আগের গুলোর মধ্যে। তাও বেসিক্যালি স্পাইনাল অ্যানেস্থেসিয়াটা অনেক সময় পরীক্ষায় আসে, আহ, কিছুটা পয়েন্ট শর্ট আকারও আসতে পারে, আবার কিছুটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আকারও আসতে পারে, একটু জানলে হয়, ভাইভাতে মাঝে মাঝে ধরা হয়। আর বেসিক তো আছে বাকি যেগুলো। আচ্ছা, এখন আসি যেটা পরীক্ষায় খুব আসে, যে লোকাল অ্যানেস্থেটিক বা লিডোকেইন এর সাথে বা লিডোকেইনের সাথে আমরা অ্যাড্রিনালিন কেন ইউজ করি? এটা অনেক খুবই কমন একটা কোশ্চেন, তাই না? এটা তোমাদের আমরা ইস্যু তো দিই হসপিটালে ড্রাগ ইন্টারঅ্যাকশনে দিই, ড্রাগ ইন্টারঅ্যাকশন এটা আসে। আসলে কি হয়, অ্যাড্রিনালিন কি করে, ভ্যাসো কনস্ট্রিকশন করে, এবং যেহেতু ভ্যাসো কনস্ট্রিকশন করে থ্রু আলফা 1 রিসেপ্টর, এটা ডিক্রিজ ব্লাড ফ্লো ইনটু দ্যাট এরিয়া, এরিয়াতে ব্লাড ফ্লোটা কমে যায়, এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, লোকাল অ্যানেস্থেটিকটা ব্লাডে সার্কুলেশনে অ্যাবজর্পশনটা স্লো হয়, ফলে মোর ডিউরেশন অফ অ্যাকশন। এইটা হচ্ছে অ্যাড্রিনালিন দেওয়ার কারণ। ঠিক আছে, এই কারণে সাধারণত অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়ার সাথে অ্যাড্রিনালিন ইউজ করা হয় টু ইনক্রিজ দ্য ডিউরেশন অফ অ্যাকশন। তবে সব জায়গায় আবার অ্যাড্রিনালিন দেওয়া যাবে না। কোথাও দেওয়া যায় না, সাধারণত এন্ড আর্টারিজ যেগুলো, যেটার কোনো কোলাটারাল সাপ্লাই নেই, ওই রাতে যদি আমি ভ্যাসো কনস্ট্রিকশন করে ব্লাড সাপ্লাই বন্ধ করি, ওই জায়গার গ্যাংগ্রিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে ফিঙ্গারের অপারেশন, ফিঙ্গার, টোস, পেনিস, তারপরে হচ্ছে ইয়ার, ইয়ারে অনেক সময় এই যে কানটা করার জন্য ইউজ করে, ইয়ার, নোজ, এগুলো অনেক সময় ইউজ করে। তো এই ক্ষেত্রে অ্যাড্রিনালিন দেওয়া যাবে না, কারণ এগুলো এন্ড আর্টারি সাপ্লাই, নো কোলাটারাল সার্কুলেশন। ফলে যেটা হয়, এই যদি আমি অ্যাড্রিনালিন দিয়ে ওগুলো হয়তো কনস্ট্রিকশন করে ফেলি, তাহলে ওই জায়গাটার গ্যাংগ্রিন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, ইস্টিমিয়া হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে।
সো অ্যাড্রেনালিন কোন কোন জায়গায় দেওয়া যাবে না, যেখানে টোজ অপারেশন, ফিঙ্গার অপারেশন, পেনিস, ইয়ার, নোজ, ইনডাক্টেড সাপ্লাই যেখানে আছে সেখানে ইউজ করা যাবে। এখন আসলে লিডোকেইন নিয়ে অনেক সময় পরীক্ষা আসে। লিডোকেইনটা অন্য জায়গায় যেহেতু পড়া হয় না, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে যে এটার কি কি ইন্ডিকেশন বা সাইড ইফেক্ট হতে পারে। ইন্ডিকেশন হচ্ছে লিডোকেইন হচ্ছে কি লোকাল অ্যানেস্থেটিক্স হিসেবে ইউজ করা হয়, মানে বেসিক্যালি এগুলো তো সবই সোডিয়াম চ্যানেল ব্লক করে। সোডিয়াম চ্যানেল তো আমরা জানি যে হার্টেও থাকে, ব্রেনও থাকে, যেখান থেকে এপিলেপসি তৈরি হতে পারে, যেখান থেকে অ্যারাইথমিয়া হতে পারে। তো যেহেতু এগুলো ডাইরেক্টলি সোডিয়াম চ্যানেল ব্লকার, এই কারণে লোকাল অ্যানেস্থেটিক্স হিসেবে ইউজ হয়, প্লাস অ্যান্টি অ্যারাইথমিক ড্রাগ হিসেবে এটা একটা ক্লাসিফাই করা হয়েছে। আর অ্যান্টি কনভালসেন্ট হিসেবেও খুবই রেয়ারলি ইউজ করা যেতে পারে। আচ্ছা, এখন আসি অ্যাডভার্স ইফেক্টস অফ লোকাল অ্যানেস্থেসিস। ঠিক আছে, লোকাল ইফেক্টস এর লোকাল অ্যানেস্থেটিক্স এর কিছু অ্যাডভার্স ইফেক্টস আছে। কি কি ইফেক্টস? প্রথম আর্লি সিমটম হচ্ছে সারকাম ওরাল এন্ড টাং নামনেস এন্ড মেটালিক টেস্ট। এটা কি মানে তোমার হচ্ছে পেরিওরাল বা সারকাম ওরাল তোমার লিপস এর দিকে এবং টাংটা নাম হয়ে যায়, যেটা ওই প্রথম যে বিজ্ঞানী তো কি নাম, ডেভিড যাও নামটা উনি প্রথম কিন্তু এই যে তার টাং এবং পেরিওরাল নামনেস হওয়ার পরে সে প্রথম এটা মাথায় তার ঠিক করে। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে আর্লি সিমটম, সারকাম ওরাল এবং টাম নামনেস মেটালিক টেস্ট। এটা খুব ইম্পর্টেন্ট, এই আর্লি সিমটমটা। এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে প্রথম অ্যাডভার্স ইফেক্টটা কি, এটা কারণটা কি? কারণটা হচ্ছে পেশেন্ট যদি অপারেশন করতেছো বা একটা প্রসিডিউর করতেছো আর পেশেন্ট যদি বলতে থাকে যে আমার লিপস টাং এগুলো অবশ্যই যাচ্ছে, ভারী হয়ে গেছে, তাহলে বুঝতে হবে তার টক্সিসিটি ডেভেলপ করার সম্ভাবনা খুব বেশি। সেই ক্ষেত্রে একটু সতর্ক হয়ে যেতে হবে। এরপরে যদি আবার লাগে আবার অ্যানেস্থেসিয়া দিবা, লোকাল আবার যদি একটু কম হয়ে যায় দিবা, ওরকম করা যাবে না। কারণ এটাই সাধারণত সার্জন বা যারা অপারেশন বা যারা প্রসিডিউর করে তারা এটা জিজ্ঞেস করে, যেই বডির যে কোনো পার্ট হোক না কেন জিজ্ঞেস করে যে এটা হলে আমাদেরকে জানাবে। যে টাং আপনার জিহ্বা এবং মুখ যদি অবশ হয়ে যায় তাহলে আমাদেরকে জানাবে, কারণ বুঝতে হবে যে তার সাইড ইফেক্ট হতে পারে, টক্সিসিটি শুরু হয়ে গেছে। এই জন্য আর্লি সিমটমটা আমরা ফাইবার জিজ্ঞেস করি। আর হায়ার কনসেন্ট্রেশন বেশি পরিমাণ দিলে তখন কি হবে? স্লিপিনেস, লাইট হেডেডনেস এন্ড ভিজুয়াল অডিটরি ডিস্টারবেন্স, সিএনএস এর এগুলো ইনভলভমেন্ট হয়। স্লিপিনেস, লাইট হেডেডনেস, ভিজুয়াল এন্ড অডিটরি ডিস্টারবেন্স। আর কি হচ্ছে? ব্লক কার্ডিয়াক সোডিয়াম চ্যানেল, ফলে ডিপ কার্ডিয়াক সোডিয়াম চ্যানেল যেহেতু এটা ব্লক করে অ্যান্টিঅ্যারিথমিক হিসেবে ইউজ হয়, প্লাস আবার এটা হার্টকে ডিপ্রেসও করে দেয়, ফলে সিস্টেমিক হাইপোটেনশন এবং কার্ডিওভাস্কুলার কলাপস হতে পারে। সিস্টেমিক হাইপোটেনশন এবং কার্ডিওভাস্কুলার কলাপসও ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এটা আমি যে রুটেই দেই না কেন, আমার যদি ব্লাডে আসে, ব্লাডে যদি বেশি পরিমাণ হয়ে যায় তাহলে এই এই সিমটম গুলো হয়। এবং অনেক সময় দেখা যায় মাইনর প্রসিডিউর করতে গেলেও পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে ডিউ টু হাই লোকাল অ্যানেস্থেটিক্স এর উপর। এটা অনেক ঘটনা ঘটে, অনেক ঘটনা ঘটে একটু প্রসিডিউর করতে গিয়ে পেশেন্ট হঠাৎ করে হাইপোটেনশন বা কলাপস করে যায়। হ্যাঁ, বিশেষ করে তোমার হচ্ছে ডেন্টিস্ট, যারা ডেন্টাল হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব, তারা যারা কিন্তু খুব লার্জ অ্যামাউন্ট একটা দেয় ইনজেকশন। কারো যদি তোমাদের রুট ক্যানেল বা করতে গিয়ে অভিজ্ঞতা থাকে তাহলে বুঝবা, যখন দেয় পুরো জায়গাটা নাম হয়ে যায়। এখানে কিন্তু ব্লাড সাপ্লাই খুব বেশি, তাই তোমার হচ্ছে গামস ইয়ার টিপসে ব্লাড সাপ্লাই খুব বেশি, যদি তাদের খুব সাবধান থাকতে হয়। যদি কোনো কারণে ব্লাডে সরাসরি হাই ডোজে চলে যায়, অনেক পেশেন্ট মারাও যেতে পারে এবং মারা গিয়ে রিপোর্টেড হয়েছে সিস্টেমিক হাইপোটেনশন, কার্ডিওভাস্কুলার কোলাপস। তাদের ডেন্টিস্ট, তাদের ক্ষেত্রে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি হতে পারে? ডাইরেক্টলি নিউরাল টক্সিসিটি করতে পারে, যে জায়গা দিচ্ছি সেখানে নিউরাল টক্সিসিটি হতে পারে। আর ট্রাইলোকেন যে একটা আছে যেটা মিথ হিমোগ্লোবিনেমিয়া করে, এটা মোটামুটি মনে রাখতে পারলেই হয়। আর হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন মোর কমন ইন অ্যাস্টার টাইপস, মানে যেগুলো আগেরকার দিনে ছিল অ্যাস্টার টাইপস গুলোতে হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশনটা একটু বেশি হয়। এগুলো তো মোটামুটি অ্যাডভার্স ইফেক্টস, লোকাল অ্যানেস্থেসিয়া অ্যাডভার্স একটু কম অনেকে দেখছো কতটুকু কাজে দিবে। তবে
লোকাল অ্যানাস্থেসিয়া আসলে খুব ছোট, খুব বেশি বড় না। যতটুকু মানে ক্লাসিফিকেশন ক্লাস হচ্ছে ইউজ, আর সাইড ইফেক্টস, আর হচ্ছে তোমার ফাইবার জন্য কিছু কেমিক্যালি যে যতটুকু ইম্পর্টেন্ট সেগুলো পড়ালাম। আচ্ছা, এখন আসো কিছু স্পেশাল কয়েকটা আমি যেটা বলেছিলাম টাইপসে, জেনারেল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া, আর কিছু স্পেশাল টাইপ ছিল। একটা হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া, যেটা আমি ক্যাটামিনে পড়িয়ে দিয়েছি লাস্ট ক্লাসে। ক্যাটামিনে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া মোটামুটি পড়ানো হয়ে মানে পুরোটাই পড়ানো হয়ে গেছে, ওটা আমি আর আবার রিপিট করবো না। আজকে বাকি যে দুটো ছিল, নিউরোলেপটিক অ্যানালজেসিয়া আর হচ্ছে কনসাস সিডেশন, এই দুটো একটু আলাপ করি। হ্যাঁ, এগুলো হয়তো পরীক্ষায় খুবই ভালো করতে জিজ্ঞেস করা হবে, কিন্তু এগুলো এখন ভালো ইউজ হয়, এখন একটু জেনে রাখা ভালো যাতে ভবিষ্যতে একদম আননোন না হয়। একটা হচ্ছে নিউরোলেপটিক অ্যানালজেসিয়া, খুবই সহজ। এখানে আসলে পেশেন্টকে পুরোপুরি হচ্ছে অজ্ঞান করা হয় না, পুরোপুরি পেশেন্ট আনকনসিয়াস হয় না, কিন্তু এখানে কি হয়, পেশেন্টকে সিডেশন করা হয় এবং পেইনটা কমানো হয়। কি দিয়ে সিডেশন করে? নিউরোলেপটিক ড্রাগস। নিউরোলেপটিক ড্রাগস আমরা জানি অ্যান্টিসাইকোটিক ড্রাগস, এগুলো সাধারণত ক্লাসিক্যাল যেগুলো, সেগুলোকে টিপিক্যাল যেগুলো, সেগুলোকে আমরা নিউরোলেপটিক ড্রাগস বলা হয়। হ্যাঁ, তো টিপিক্যাল যে অ্যান্টিসাইকোটিক ড্রাগস যেগুলো ছিল সেগুলোকে নিউরোলেপটিক, এগুলো এগুলো দিয়ে সিডেশন করা হয়। আর অ্যানালজেসিয়া করা হয় ওপিওয়েড দিয়ে। ওপিওয়েড, প্যাসিডিন, ফ্যান্টানিল, এগুলো দিয়ে হতে পারে। এই নিউরোলেপটিক অ্যানালজেসিয়া, এটা বেশ ভালো একটা তোমার অ্যানালজেসিয়া। পেশেন্ট পুরোপুরি আনকনসিয়াস হয় না, কিন্তু আমি একটা পেশেন্টকে জাস্ট একটু সিডেশনে রাখার জন্য বেনজোডাইজিপিন হবে না, একটু পাওয়ারফুল নিউরোলেপটিক ড্রাগস দিয়ে, যেগুলো হ্যালোপেরিডলটা বেশি ইউজ হয়, ক্লোপ্রোমিজেন খুব একটা ইউজ হয় না, হ্যালোপেরিডল দিয়ে প্লাস ওপিওয়েডসে আমি এটা ফ্যান্টানিল বা প্যাসিডিন দিয়ে ব্যথা কিছুটা কমিয়ে পেশেন্টকে আমি একটা প্রসিডিউর করে ফেলতে পারি। ইভেন ফ্র্যাকচার যে হয় পেশেন্টের রোড সাইড, যদি মানে ফ্র্যাকচার যেগুলো হয় আউটডোর, কোথায় রোড অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, ফ্র্যাকচার গুলোকে ঠিক করতে হবে, এমন একটা সেন্টার নিয়ে গেলো যেখানে অ্যানেস্থেসিয়া দেওয়ার কোনো উপায় নাই, সেখানে নিউরোলেপটিক অ্যানালজেসিয়া দিয়ে ফ্র্যাকচার ট্রিটমেন্টও করা যেতে পারে। হ্যাঁ, সাধারণত ওখান থেকে এই জিনিসগুলো আসছে। তো নিউরো নামই বোঝা যায়, একটা নিউরোলেপটিক ড্রাগ দিব, অ্যানালজেসিক দিব। তো নিউরোলেপটিক ড্রাগ কি আছে? নিউরোলেপটিক ড্রাগ মানে আমাদের টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক যেগুলো, হ্যালোপেরিডল, ক্লোরফর্মাজিন, এগুলো। আর অ্যানালজেসিক হিসেবে ইউজ করবো আমরা ওপিওয়েডস, প্যাসিডিন, ফ্যান্টানিল, এগুলো ইউজ করবো। তাহলে এটা দিব হচ্ছে নিউরোলেপটিক অ্যানালজেসিয়া। এখন এটার সাথে যদি পেশেন্ট তখন আবার বেশি রেস্টলেস থাকে বা আসলে আনকনসিয়াস করতে হয় অনেক সময়, বা আনকনসিয়াস না মানে অ্যানালজেসিয়াটা যদি আরো বেশি লাগে, তখন নাইট্রাস যোগ করা হয় এবং তখন এটাকে আবার বলা হয় নিউরোলেপটিক অ্যানালজেসিক অ্যানাস্থেসিয়া, যেহেতু নাইট্রাস ইউজ করা হয়েছে। বাট বেসিক্যালি নাইট্রাস কিন্তু অ্যানালজেসিক পারপাসে বেশি ইউজ করা হয়। তো নাইট্রাস দিয়েও ইউজ করা হয়, এটাকে নিউরোলেপটিক অ্যানাস্থেসিয়াও বলা হয়। নিউরোলেপটিক অ্যানাস্থেসিয়া এবং নিউরোলেপটিক অ্যানালজেসিয়া মোটামুটি টার্মের খুব একটা ইয়ে না। আচ্ছা, ইউজ কি? ইউজ হচ্ছে অনেক সময় এন্ডোস্কোপিক, ব্রঙ্কোস্কোপিক প্রসিডিউর, এটা ইউজ করা যায়। এন্ডোস্কোপিক, ব্রঙ্কোস্কোপিক প্রসিডিউরে সময় পেশেন্টকে সিলেক্ট করতে হয়, অপথেলমিক সার্জারিতে ইউজ করা যায়। তারপর হচ্ছে নিউরো ডায়াগনস্টিক প্রসিডিউর ইউজ করা হয়। আর হচ্ছে অ্যাওয়াক ক্র্যানিওটমি, এটা একটা নতুন কনসেপ্ট, পেশেন্ট পুরোপুরি অজ্ঞান করা হয় না, পেশেন্টকে জাগিয়ে রেখে ক্র্যানিওটমি করা যেতে পারে, অ্যাওয়াক ক্র্যানিওটমি। এগুলো খুবই স্কিলফুল, আমরা সাধারণত মাঝে মাঝে রিপোর্টে দেখি না, পেশেন্ট অজ্ঞান কিন্তু অপারেশন হচ্ছে ব্রেন টিউমার, কিন্তু পেশেন্ট জেগে আছে, এরকম কিছু মানে দেখা যায়। ওগুলো হয়তো ওরা এগুলো দিয়ে ইউজ করা হয়। তো মোটামুটি কয়েকটা ইউজ জানলে হবে, এন্ডোস্কোপিক, ব্রঙ্কোস্কোপিক প্রসিডিউর, অপথেলমিক সার্জারি বা নিউরো ডায়াগনস্টিক বা ওরকম কিছু একটা প্রসিডিউরের ক্ষেত্রে অনেক সময় লাগে। এটা একটা স্পেশাল টাইপ অফ অ্যানেস্থেসিয়া, যেখানে পেশেন্টের পুরোপুরি কনসাস করা হয় না, আবার লোকাল যে লোকালি ইফেক্ট তাও না। আরেকটা আছে যেটা এখন বর্তমানে খুব বেশি ইউজ হয়, কনট্রাস সিডেশন। বর্তমানে এটা এখন অনেক বেশি ইউজ হয়। কনট্রাস সিডেশন মানে হচ্ছে কোন একটা প্রসিডিউর বা কিছু করার আগে পেশেন্টকে ওই একই মানে সিডেশন করব, বাট কোনো পুরোপুরি আনকনসাস করবো, এটা হচ্ছে কনট্রাস সিডেশন। পেশেন্ট মোটামুটি কনসাস থাকে কিছুটা। তো এটা হচ্ছে কি কেন করা হয়? টু রিডিউস দ্য অ্যাংজাইটি, ডিসকমফোর্ট এন্ড পেইন ডিউরিং সার্টেন প্রসিডিউরস। পেশেন্টের একটা অ্যাংজাইটি, একটা এন্ডোস্কোপি করবো বা একটা ব্রঙ্কোস্কোপি করবো, একটা কোলোনোস্কোপি করবো, পেশেন্ট খুবই অ্যাংজাইটি থাকে, এটা কমানোর জন্য ইউজ করা হয়। ডিসকমফোর্ট থাকে সেটা যাতে একটু কমায়, আর পেইন যদি থাকে তাহলেও কমাতে পারে। তো এটা বেসিক্যালি
তোমার হচ্ছে মাঝে মাঝে ওই এটার সাথে আবার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও মানে তোমার হচ্ছে মেডিকেশন কনসিয়াস সিডেশন করে আবার লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে প্রসিডিউরটা করা হয় সো দ্যাট পেইন না হয়। আর সিডেশনটা করা হয় বেসিক্যালি কি দিয়ে, বেনজোডাইজিপিনস। তো এখানে তিনটা স্টেজ থাকে, একের জন্য কিন্তু এক একটা লাগে। যদি মিনিমাল যেটা সেটা হচ্ছে অ্যানজিওলাইটিস, এখানে পেশেন্ট রিল্যাক্স থাকে কিন্তু ফুললি কনসাস এন্ড রেসপন্সিভ। হ্যাঁ, এটা যারা খুব বেশি সাহসী তাদের ক্ষেত্রে মিনিমাম ডোজে দিলে হয়। পেশেন্ট অ্যানজিওলাইটিস হয়ে থাকে, অ্যানজিওলাইটিস হয় কিন্তু পুরোপুরি কনসাস থাকে এবং সে কোঅপারেট করে, সচরাচর সবই বলছে। মডারেট, এখানে যেটা হচ্ছে পেশেন্ট মে বি স্লিপি, একটু ড্রাউজি থাকে কিন্তু কনসাসনেস লস করে না এবং স্টিল সাম হাওয়ার রেসপন্সিভ। আর ডিপ, যেটা ডিপ সিচুয়েশন, সেখানে পেশেন্ট পুরোপুরি ঘুমিয়ে যায় অ্যাসলিপ and মোস্টলি আনরেসপন্সিভ, বাট তার রিফ্লেক্স ঠিক থাকে কিন্তু ভার্বালি আনরেসপন্সিভ হয়ে যায়। তো এটা ডিপেন্ড করে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কাকে কি কে বেশি টেনশন করতেছে আর কে খুব সাহস, এটা ডিপেন্ড করে কি করবে তার উপরে। তো কনসাসিলেশন টার্মটা একটু মনে রেখো যে এটা খুবই ডেন্টিস্টে খুব ইউজ করা হয়। পেশেন্ট দাঁত অপারেশন করতে গেলে খুব অনেকে আছে ভয় পায়, তাই না? অনেকে দাঁতের ইয়ে করতে গেলে অনেকে আছে এমনি খুব শুয়ে থাকে, আবার অনেকে খুব ভয় পায়, তাদের ক্ষেত্রে একটু কনসাসিলেশন করে তারপরে ডেন্টাল প্রসিডিউর করলে সার্জনের জন্য খুব বেনিফিট হয়, তাই না? পেশেন্ট যদি নন কোঅপারেটিভ হয়ে যায় তাহলে আসলে সার্জনের জন্য খুবই একটা অ্যানোয়িং ব্যাপার। এটা এন্ডোস্কোপির সময় সেম, অনেকে হয়তো খুব সাহসী এন্ডোস্কোপি করতে পারে কোলোনোস্কোপি, কিন্তু দেখা যায় যে খুবই ইয়ে থাকে, খুব অস্থিরতা করে প্লাস প্যানিক থাকে, সার্জনকে কমফোর্ট দেয় না। এই জন্য সার্জন কি করে একটু সিলেকশন করে নেয় সো দ্যাট সার্জন একটু কমফোর্টেবলি প্রসিডিউরটা করতে পারে। কি দিয়ে করা হয়? সাধারণত বেনজোডায়াজিপিনস দিয়ে করা হয়। এছাড়া মাঝে মাঝে খুবই কম প্রোপোফল বা নাইট্রাস অক্সাইড ইনহেলেশন দিয়েও লাগতে পারে। তো বেনজোডায়াজিপিন দিয়ে বেশিরভাগ কনসেন্ট্রেশনটা করা হয়। অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে কুইক রিকভারি, সো ক্যান বি ইউজ ইন ডে কেয়ার প্র্যাকটিস, তাই না? এখানে ভর্তি লাগে না। এখন আগেরকার দিনে হয়তো আগে ইভেন আমরা যখন গিয়েছিলাম তখন কোলোনোস্কোপি করতে গেলে পেশেন্টকে ভর্তি হতে হতো, ভর্তি টর্তি হয়ে তারপর হতো। এখন আর এগুলো লাগে না, এখন পেশেন্ট সকালে যায়, এই প্রসিডিউর করে 4-5 ঘন্টার মধ্যে আবার বাসায় চলে আসে। খুবই কুইক রিকভারি হয়, প্রসিডিউরটা করা হয়ে যায় এবং পেশেন্ট আবার ওই দিনই আউটডোর প্রসিডিউরটা করে চলে আসে। পেশেন্ট আর এখন আর কি বলে ভর্তি থাকতে হয় না। এই হলো সুবিধা। তো এই হলো, খুবই ছোট টপিক ছিল, কালকে নিতে পারিনি, ইন্টারনেটের লাইন খুব সমস্যা ছিল, আজকে শেষ করলাম। অ্যানেস্থেসিয়া মোটামুটি শেষ, দুটা ক্লাস নেওয়া হলো। লোকাল অ্যানেস্থেসিয়া খুব বেশি ডিটেলস পড়ানো কিছু, পড়াতে গেলে অনেক পড়ানো যায়, এতটা আসলে এই গ্রাজুয়েট লেভেলে লাগে না। যতটুকু বললাম সেটাই নোট জেনে নাও। কিছুটা প্র্যাকটিক্যালি কথা বলেছি সো দ্যাট তোমাদের যদি ভবিষ্যতে যখন তোমরা ইন্টারভিউতে যাবা বা প্র্যাকটিসে যাবে তখন এগুলো যেন একটু মাথায় থাকে। এই তো, তেমন ইয়ে নেই। আজকে আপাতত শেষ করি, যে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা। ঠিক আছে, আশা করি যতটুকু হেল্পফুল হবে। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে আমরা টপিক জানিয়ে দেবো, নিয়ে নেবো ওই দেখা হবে আশা করি। ক্লাসেস